আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো ডিয়ার স্টুডেন্ট, শুনতে পাচ্ছ? স্যার ইয়েস স্যার। শোনা যাচ্ছে? আচ্ছা, জি স্যার, আমরা শোনা যাচ্ছে। স্ক্রিন যেটা শেয়ার করেছি সেটা দেখতে পাচ্ছ তো ইয়াটা? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, আমরা 8 নম্বর চ্যাপ্টার আজকে শেষ করবো ইনশাআল্লাহ। তো এখানে কয়েকটা অঙ্ক দেখাবো আর কি আজকে। থিওরিটা শেষ, এখন একটা এক্সাম্পলের আর কিছু অন্য বইয়ের কিছু অঙ্ক আছে এখানে দেখাবো। স্ক্যান করে আমি এখানে দিয়েছি। তো এখানে যেটা এই অঙ্কটা যেটা হলো, এটা একটা ডাক্ট বোঝা যাচ্ছে, হট এয়ার at atmospheric pressure and 80 degree centigrade enters an 8 meter long uninsulated square duct of cross section 0.2 meter by 0.2 meter that passes through the attic of a house at a rate of 0.15 meter cube per second. The duct is observed to be nearly isothermal at 60 degrees centigrade. Determine the exit temperature of the air and the rate of heat loss from the duct to the attic place. এখানে একটা ডাক্ট, এটা একটা ডাক্ট এর শেপ দেওয়া আছে, সাইজ দেওয়া আছে। এখন এতে একটা এয়ার যাচ্ছে যার টেম্পারেচার হলো 80 ডিগ্রি। ঠিক আছে, এখন এই 80 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে যে এয়ারটা পাস করতেছে, এই ডাক্টটা 8 মিটার লং, এই ডাক্টের সারফেস টেম্পারেচার হলো 60। তাহলে এই 8 মিটার লং ডাক্টটা যখন পাস করবে এই এয়ারটা, তখন অর্থাৎ 8 মিটার পরে এই 80 ডিগ্রি সেন্টিগ্রেডের টেম্পারেচারের এয়ারটা টেম্পারেচারটা কত ড্রপ করবে সেটা বের করতে হবে। সুতরাং এক্সিট টেম্পারেচার বের করতে হবে, টিই। তাহলে আমাদের প্রথমে বের করতে হবে যে এখানে the temperature of the air inlet is 80 degree and we expect that the temperature to be dropped somewhat at a result of heat loss so the duct whose surface temperature is 60 degree. তাহলে আমরা জানি যে সারফেস টেম্পারেচার যেহেতু 60 আর আমাদের ফ্লুইডের টেম্পারেচার 80, সুতরাং এটা এক্সিট টেম্পারেচারটা অবশ্যই ড্রপ হবে। ড্রপ হয়ে কত হতে পারে ম্যাক্সিমাম? নিশ্চয়ই 60 হবে না, 60 চেয়ে একটু বেশি থাকবে, বাট 80 চেয়ে কম থাকবে। তো আমরা এখানে ধরলো যে at 80 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে আমাদের এখন প্রপার্টিজ গুলো নিচ্ছে। আমরা যেহেতু এভারেজ টেম্পারেচারে আমরা নিতে পারতাম, আর এভারেজ টেম্পারেচারটা আমরা জানি না আউটলেট টেম্পারেচার কত। তা আমরা 80 তেই এখানে তোমার প্রপার্টিজ গুলো নিয়েছে। 80 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে 1 অ্যাটমসফিয়ারিক প্রেসারে তোমার টেবিল A-15 এয়ারের প্রপার্টিজ গুলো আমাকে নেওয়া হয়েছে, যেমন ডেনসিটি, সিপি, কন্ডাক্টিভিটি, প্রান্ডস নাম্বার এবং এই কটা সবসময় লাগে আর কি। তাহলে আমাদের যেহেতু এটা রাউন্ড শেপের ডাক্ট না, যেহেতু স্কোয়ার ডাক্ট, সেই ক্ষেত্রে আমাদের রেনল্ডস নাম্বার বের করার জন্য যে ডায়ামিটারটা লাগবে, হাইড্রোলিক ডায়ামিটার, এটাকে আমরা ডিএইচ দিয়ে প্রকাশ করি। এটা ফর্মুলা আমরা জানি 4AC/P। এসি হলো ক্রস সেকশনাল এরিয়া আর পিটা হলো ওয়েটেড পেরিমিটার। তাহলে 4 ইন্টু ক্রস সেকশনাল এরিয়া যদি ধরি, দৈর্ঘ্য গুণন প্রস্থ, যেহেতু এটা স্কোয়ার শেপ, কাজে এ স্কোয়ার, এটা যদি তোমার ইয়া হয়, একটা বাহুর দৈর্ঘ্য হয়, তাহলে পেরিমিটার হবে 4A। তাহলে আলটিমেটলি এটা হাইড্রোলিক ডায়ামিটার হচ্ছে 0.2 মিটার, অর্থাৎ হাইড্রোলিক ডায়ামিটার এই ক্ষেত্রে এ, এটা যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য, তাহলে হচ্ছে 0.2 মিটার। তাহলে আমরা এখান থেকে এর আগে আমাদের ভি অ্যাভারেজটা বের করতে হবে। এখানে যেটা দেওয়া আছে অঙ্কে, সেটা হলো তোমার এয়ার মিটার কিউব পার সেকেন্ড, তো ভলিউমেট্রিক ফ্লো রেট দেওয়া আছে। তো ভলিউমেট্রিক ফ্লো রেট থেকে আমরা অ্যাভারেজ ভেলোসিটি বের করতে পারবো, অর্থাৎ ভলিউমেট্রিক ফ্লো রেটকে যদি আমরা ক্রস সেকশন এরিয়া দিয়ে ভাগ করি, তাহলে আমরা মিটার পার সেকেন্ড পেয়ে যাচ্ছি, 3.75 মিটার পার সেকেন্ড। এটা তোমাদের খেয়াল রাখতে হবে, ভলিউমেট্রিক এফিসিয়েন্সি থেকে কিভাবে অ্যাভারেজ ভেলোসিটি বের করা যায়, কিভাবে মাস ফ্লো রেট বের করা যায়, এগুলো কিন্তু তোমাদের জানতে হবে। এই কনভার্সন গুলো তোমাদের
অবশ্যই জানতে হবে অ্যাভারেজ ভেলোসিটি বের করা এবং মাস ফ্লো রেট বের করা ভলিউম ফ্লো রেট থেকে, অথবা মাস ফ্লো রেট দেওয়া আছে অথবা অ্যাভারেজ ভেলোসিটি দেওয়া আছে, সেখান থেকে ভলিউম ফ্লো রেট কত হবে সেটা বের করা। এই কয়েকটা জিনিস তোমাদের এটা অবশ্যই জানতে হবে। এটা কিন্তু অনেকেই পারে না, ঝামেলা হয় অঙ্ক সলভ করতে, অথবা ভাইভাতে জিজ্ঞেস করলে পারে না। থিসিসে প্রেজেন্টেশনের সময় দেখা গেছে যে এই সমস্ত কোশ্চেন জিজ্ঞেস করলে পারতেছে না। সুতরাং এগুলো তোমার ক্লিয়ার কনসেপশন নেবে এখানে, যে ভলিউম ফ্লো রেটের ইউনিটটা কি, ইউনিটটা তুমি দেখবা যে মিটার কিউব পার সেকেন্ড। একে তোমাকে ইউনিটটাকে যদি মিটার পার সেকেন্ডে আনতে হয় তাহলে একটা মিটার স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে, এইভাবে মনে রাখা যায়। সুতরাং ক্রস সেকশন এরিয়াতে ভাগ করতে হবে। আর কোনটা কেজি পার সেকেন্ড হলে তোমার মাস ফ্লো রেট, সেই ক্ষেত্রে তোমার কেজি পার সেকেন্ড যদি আনতে হয় তাহলে তোমাকে ডেনসিটি আনতে হবে, ডেনসিটির সাথে রিলেশন। সুতরাং তোমাকে এগুলো বুঝতে হবে। তো রেনল্ডস নাম্বার যদি বের করো, ভি এভারেজ হাইড্রোলিক ডায়ামিটার ডিভাইডেড বাই, এটা তো আমরা রেনল্ডস নাম্বার ফর্মুলা জানি, তাহলে আমরা রেনল্ডস নাম্বার 35,765। আমরা বলেছিলাম যে যদি 10,000-এর উপরে হয় সেটা হলো টার্বুলেন্ট ফ্লো, এটা 10,000-এর উপরে, কাজে এটা একটা turbulent flow, therefore flow is turbulent and the entry length in this case, entry length আমাদের দেখতে হবে। আমার টোটাল পাইপের লেন্থ আছে 8 মিটার, এন্ট্রি লেন্থটা দেখি আমরা। এন্ট্রি লেন্থ আছে টার্বুলেন্টের ক্ষেত্রে আমরা বলছি যে হাইড্রোলিক এন্ট্রি লেন্থ এবং থার্মাল এন্ট্রি লেন্থ দুটো কিন্তু সমান, ইকুইভ্যালেন্ট, সমান ইকুয়াল 10d। এই ফর্মুলাটা তোমাদের মুখস্থ রাখতে হবে। লেমিনার হলে একরকম আর টার্বুলেন্ট হলে আরেক রকম। লেমিনার অঙ্কটা আমাদের গতকালকে আমরা দেখছি গত ক্লাসে। এই টার্বুলেন্টের ক্ষেত্রে এটা 10d, তাহলে এটা 2 মিটার। তাহলে আমাদের যে টোটাল 8 মিটার লেন্থ আছে তার 2 মিটার হলো তোমার ট্রানজিশন এন্ট্রি লেন্থ হবে, আর বাকি 6 মিটার হলো তোমার ফুললি ডেভেলপড। সেই জন্য আমাদের যে ফর্মুলাটা হলো হুইচ ইজ মাচ শর্টার দেন দ্য লেন্থ অফ দ্য ডাক্ট, therefore we can assume fully developed turbulent flow in the entire duct and determine the Russell number. এখন এখানে এটা বলে নিছে যে এটা আমাদের 2 মিটারটা 8 মিটারের তুলনায় অনেক শর্ট, এই কারণে বলছে যে এটা আমাদের ফুললি ডেভেলপড টার্বুলেন্ট ফ্লো হিসেবে ধরা যেতে পারে। এটা যে বলে নিতে হবে তোমাকে। তুমি যদি 2 মিটারকে স্মল মনে করো তাহলে 8 মিটারের তুলনায়, তাহলে তুমি এই কথাটা বলে নিলে তোমার কনসেপ্ট ক্লিয়ার হলো। আর যদি তুমি মনে করো না 2 মিটার ইজ নট এ স্মল, ইট ইজ বিগ, তাহলে তোমাকে ফর্মুলা ইউজ করতে হবে। আরেকটা ফর্মুলা আছে যেখানে এন্ট্রি লেন্থ এবং তোমার ফুললি ডেভেলপড দুটোর মিক্সচার, সেই ফর্মুলা ইউজ করতে হবে। যাই হোক, এখানে যেহেতু ধরছে যে তোমার নেগলেক্ট করেছে, এটা স্মল করেছে, কাজেই এখানে ফুললি ডেভেলপড পুরো লেন্থটাকেই ধরছে। ধরার পরে তোমার যে ফর্মুলা আমরা জানি টার্বুলেন্টের ক্ষেত্রে 023 Nusselt number is equal to 0.023 Reynolds number to the power 0.8 Prandtl number to the power n0, n এর পরিবর্তে এখানে যেহেতু এটা হলো তোমার কুলিং এর ক্ষেত্রে 0.3, ফ্লুইডটা ঠান্ডা হচ্ছে, তাহলে ফ্লুইড টেম্পারেচার বেশি ছিল ঠান্ডা হয়ে যাচ্ছে, কুলিং হলো 0.3, আর যদি কুলিং না হয় হিটিং হতো তাহলে 0.4 হতো। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 91.4। নাসেল নাম্বার পেয়ে যাওয়া মানে এইচ এর ভ্যালু পেয়ে যাওয়া, এইচ এর ভ্যালু পাচ্ছি 13.5 ওয়াট পার মিটার স্কয়ার। এইচ এর ভ্যালু পেয়ে গেলে আর হিট ট্রান্সফার আমরা বের করতে পারি। এটা একটু আগে বলতেছিলাম তোমাদেরকে যে সারফেস এরিয়াটা আমরা বের করে নিলাম 4a into l, আর টোটাল সারফেস এরিয়াটা পেয়ে গেলাম আমরা। আর তোমার এখানে মাস ফ্লো রেট যেটা বলতেছিলাম তোমাদেরকে যে ভলিউম ফ্লো রেট দেওয়া আছে, এখান থেকে মাস ফ্লো রেট বের করবে, m dot equal to ডেনসিটি দিয়ে এখানে গুণ করতে হবে। ডেনসিটিটা হলো তোমার কেজি পার মিটার কিউব, আর ভলিউম ফ্লো রেট হলো মিটার কিউব পার সেকেন্ড, তাহলে মিটার কিউব কেটে যাবে, তাহলে কেজি পার সেকেন্ড আসছে। এইভাবে মনে রাখা যায়। তারপর আমার এক্সিট টেম্পারেচারের যে ফর্মুলাটা আমরা এই ফর্মুলাটা তোমাকে মুখস্থ রাখতে বলেছিলাম, যে এই ফর্মুলাটা তোমাদের মুখস্থ রাখতে হবে। TE equal to TS minus TI within bracket exponential within bracket minus HAS by m dot CP। এই ফর্মুলাটা তোমাদের মুখস্থ রাখতে হবে, কারণ এক্সিট টেম্পারেচার বের করতে গেলে এই ফর্মুলা তোমাদের ইউজ করতে হবে। এখানে সব ভ্যালু দেওয়া আছে, তুমি সুতরাং এক্সিট টেম্পারেচার পেয়ে গেলে 71.3। The log mean temperature difference and the heat loss from the air become delta Lm by delta Ln
এখানে টি আই মাইনাস টি ln টিএস মাইনাস টি টিএস মাইনাস টি আই এই ফর্মুলার মাধ্যমে তুমি এই ফর্মুলাটা তোমাদের জানা আছে, আগে দেখিয়েছিলাম। তাহলে তোমাদের এখানে আসছে মাইনাস 15.2 ডিগ্রি সেন্টিগ্রেড লগ মিন টেম্পারেচার ডিফারেন্স। তাহলে হিট ট্রান্সফার হবে এইচএস ডেল্টা ln, তাহলে হচ্ছে মাইনাস 1313 ওয়াট। therefore air will lose heat at a rate of 1313 watt as it flows through the duct in a attic। তাহলে আমাদের এখানে দুইটা জিনিস বের করলাম, একটা হলো duct isothermal, determine the exit temperature of the air। exit temperature পেলাম একটা রেজাল্ট, আর একটা হলো the rate of heat loss from the duct to the attic space। তাহলে তোমাকে যে ফর্মুলাটা আমাদের ইউজ করতে হলো এক্সিট টেম্পারেচারের জন্য, সেই ফর্মুলাটা তোমাদের টি ইকুয়াল টু টিএস, এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা এক্সিট টেম্পারেচারের ফর্মুলা। এটা ফর্মুলাটা তুমি যখন বসাবা তখন তোমাকে দেখতে হবে কি কি আননোন আছে। আমি যেভাবে মানে চিন্তা করি, আমাকে যেটা বের করতে হয় সেটাকে ফর্মুলাটা বসায় দিলে আমাকে কি কি আননোন আছে সেগুলো আমাকে বের করতে হবে। এখানে এইচ এর ভ্যালু আননোন, এম ডট বের করা যাবে, সিপি বের করা যাবে, এএস বের করা যাবে, শুধু এইচ এর ভ্যালুটা আননোন। এইচ এর ভ্যালু বের করতে গেলে আমাকে ন্যাশনাল নাম্বারের ফর্মুলা ইউজ করতে হবে। ন্যাশনাল নাম্বার ফর্মুলা ইউজ করতে গেলে কোন ফর্মুলা ইউজ করব, তার জন্য আমাকে রেনল্ডস নাম্বার বের করতে হবে। আর রেনল্ডস নাম্বার বের করতে গেলে আমাকে হাইড্রোলিক ডায়ামিটার জানা থাকতে হবে। সুতরাং এইভাবে আগাই আমি নর্মালি আর কি, যে এন্ড ইকুয়েশনটা ইউজ করে আমি কি কি আননোন সেটা আমি বের করি। তাহলে এইভাবে আমার টিটা বের করলাম। টি বের করলে তোমার কিন্তু তিনটা টেম্পারেচার যখন জানা থাকবে, লগ মিন টেম্পারেচার ডিফারেন্সটা বের করা যাবে। এন্ড লগ মিন টেম্পারেচারটা আমরা কেন এখানে নিলাম, লগ মিন টেম্পারেচার ডিফারেন্স না নিয়ে যদি আমরা ইনলেট এবং আউটলেট তো আমরা জানি, তাহলে ইনলেট আউটলেট নিয়ে যদি আমরা অঙ্কটা করতাম তাহলে অঙ্কটা হতো না। কেন, সেটা তুমি আগে ব্যাখ্যা করছি। এখন টিএস কনস্ট্যান্ট, টিএস কনস্ট্যান্ট হলে আমাদের এই নর্মাল ডিফারেন্সটা ইউজ করা যাবে না, সেই ক্ষেত্রে আমাদের লগ মিন টেম্পারেচার ডিফারেন্সটা ইউজ করতে হবে। হ্যাঁ, সারফেস টেম্পারেচার যেহেতু কনস্ট্যান্ট, যদি এটা সারফেস টেম্পারেচার কনস্ট্যান্ট না হয়, যদি হিট ফ্লাক্স এখানে থাকতে কনস্ট্যান্ট হিট ফ্লাক্স, সেই ক্ষেত্রে তুমি নর্মাল ইনলেট টেম্পারেচার আউটলেট টেম্পারেচারের ডিফারেন্সটাই তুমি ডেলটি অর্থাৎ টেম্পারেচার ডিফারেন্স হিসেবে ধরতে পারতাম। কিন্তু যেহেতু এটা সারফেস টেম্পারেচার কনস্ট্যান্ট, সেক্ষেত্রে এখানে তোমার লগারিদমিক মিন টেম্পারেচার ধরতে হবে। কাজে আমরা এখানে লগারিদমিক মিন টেম্পারেচার বের করে নিয়েছি। এখানে এই যে ফর্মুলাটা, কনস্ট্যান্ট টেম্পারেচারের ক্ষেত্রে আমাদের হিট ট্রান্সফার হবে এইচএস ডেল্টা ln। ডেল্টা lnটা কনস্ট্যান্ট হিট টেম্পারেচারের ক্ষেত্রে, কনস্ট্যান্ট টেম্পারেচার যদি থাকে সারফেসে, সেক্ষেত্রে ইউজ করতে হবে। দ্যাটস অল। তাহলে এই অঙ্কটা আমার মনে হয় কারো কোনো ইয়ে থাকার কথা না। এখানে এরা বলছে যে আমাদের এভারেজ টেম্পারেচার অফ দ্য ফ্লুইড ইজ, আমরা যেহেতু এক্সিট টেম্পারেচার 71.3, তাহলে এভারেজ টেম্পারেচার অফ দ্য ফ্লুইড ইজ 80 প্লাস 71.3 ডিভাইডেড বাই 2, তাহলে তোমার হলো 75.7, which is sufficiently close to 80 degree at which we evaluated the properties of the air. Therefore, it is not necessary to evaluate the properties of this temperature. আবার এটাকে রি-ইভ্যালুয়েট করার কোনো প্রয়োজন নাই, যেহেতু এটা 75.7 কে 80 এর কাছাকাছি ধরেছে। কাজে আমি যেটা বলেছিলাম যে তোমাদেরকে এরা ধরেছে যে এক্সিট টেম্পারেচার 80 ধরেই এরা করছে, প্রপার্টিস গুলো বের করছে 80 ধরে। এখন আমি যদি 80 চেয়ে একটু কম ধরি, যেহেতু এটা একটু ঠান্ডা হবে, তাহলে আমাকে একটা টেম্পারেচার 70 ডিগ্রি ধরতে পারতাম আমরা। 70 ধরলে 80 প্লাস 70 ডিভাইড বাই 2, তাহলে আমার যে রেজাল্ট আসে সেই রেজাল্ট এই প্রপার্টিস গুলো নিলে আমার জন্য, আমার মনে হয় এটাই সবচেয়ে বেটার। আমি মনে করি বেটার অ্যাপ্রোচ। আমি 80, আমার তাহলে 80 তো থাকবে না, সুতরাং 2-4 ডিগ্রি বা 10 ডিগ্রি আমি কম ধরে যদি আমি করি, তাহলে সেটার একুরেট রেজাল্ট আমি মনে করবো ওইটাই মোর অ্যাপ্রোপ্রিয়েট। হয়তো বইতে আর 80 ধরছে, বাট কেউ যদি 80 ধরে, কিন্তু লাস্টে যায় তাকে এটা বলতে হবে যে এটা আসলে 75 আর 80 কাছাকাছি, সেটা রি-ইভ্যালুয়েট না করলেও চলবে, সেটা বলে দিতে হবে। ওকে, আমরা আরেকটা অঙ্ক দেখি। এটা
a system for heating water from an inlet temperature of হ্যাঁ ওই টেম্পারেচার যদি মানে 80 এর ক্লোজ না হয় আমরা পুরো ক্যালকুলেশনটা আরেকবার করব না ওই নতুন টেম্পারেচার জন্য? এটা আরেকবার করা উচিত, বাট তোমরা অ্যাজ পার আমার মতে পরীক্ষা যেহেতু এটা সময় তত বেশি পাবা না, আমি মনে করি যে সেকেন্ড টাইম না করে তুমি এই কথাটা লিখে দিলে হবে। যেটা আসুক তুমি বলবো যে এটা কাছাকাছি, সুতরাং আমরা রিএভ্যালুয়েট করলে দেওয়া হয়। আমি মনে করি যে তুমি যদি বুঝতেছো যে টেম্পারেচার একটু ফল করবে, তো তোমাকে 80 জায়গায় তুমি একটু কম ধরলা, ধরে তুমি যেটাই করো সেটাই আমি অ্যাকসেপ্ট করে নেবো। আর যদি 80 ধরে করো তাহলে তোমাকে লাস্টে এটা বলতে হবে, এটা হিসেব করে দেখাইতে হবে যে এটা কাছাকাছি। যেটাই আসুক তুমি বলবা যে এটা কাছাকাছি, কারণ সেকেন্ড টাইম রিপিট করা এটা আমি চাই না, বাট তোমাকে এটা লাস্টে একটু বলে দিতে হবে যে এটা যেহেতু কাছাকাছি সেটা রিএভ্যালুয়েট করার প্রয়োজন নেই। কারণ আমি বুঝতে পারতেছি যে তুমি বুঝতেছো জিনিসটা, কারণ তোমাকে আবার নতুন করে ক্যালকুলেশন করা এত সময় তো তুমি পাবা না। জি স্যার। ওকে, আমরা পরের যে অঙ্কটা দেখবো, এ সিস্টেম ফর হিটিং ওয়াটার ফ্রম অ্যান ইনলেট টেম্পারেচার। ইনলেট টেম্পারেচার হলো তোমার TMI 20 ডিগ্রি সেন্টিগ্রেড অফ অ্যান আউটলেট টেম্পারেচার TMO 60। the inlet দেওয়া আছে, আউটলেট দেওয়া আছে। involves passing the water through a thick walled tube having inner and outer diameter 20 and 40. The outer surface of the tube is oil insulated, and electrical heating within the wall provides for a uniform generation rate of Q dot n 10⁶ watt per meter cube। মানে এখানে constant heat flux, আগেরটা ছিল constant temperature, constant heat flux হলে ডেল্টা ln টা ইউজ না করলেও হয়। কেউ যদি ডেল্টা ln ইউজ করে তাতেও কোনো ভুল নাই, ডেল্টা ln ইউজ করলে একুরেট রেজাল্ট আসবে, ডেল্টা ln ইউজ না করলেও রেজাল্ট আসবে, কারণ যেহেতু এটা constant heat flux। তাহলে আমাদের বের করতে হবে যে for a water pass from the for a water mass flow rate m dot is equal to 0.1 kg per second, how long must the tube be to achieve the desired outlet temperature? এখানে তোমার টিউবটার লেন্থ আমার বের করতে হবে। এখানে ইনলেট টেম্পারেচার 20, আউটলেট টেম্পারেচার 60। আউটলেট টেম্পারেচার আমি চাচ্ছি যে 60 আমি চাচ্ছি, আমার কোনো একটা জায়গায় হিটিং করতে হবে, টেম্পারেচার আমার 60 দরকার। আমার ইনলেট টেম্পারেচার যদি 20 হয়, আউটলেট টেম্পারেচার আমি 60 চাচ্ছি, তাহলে আমাকে হিটারের যে ক্যাপাসিটি সেটা দেওয়া আছে, তাহলে আমার পাইপের লেন্থটা কতটুকু লাগবে। সুতরাং এটা ডিজাইন প্রবলেম। তোমাকে যদি বলে কেউ যে আমাকে একটা পাইপের লেন্থ কতটুকু লাগবে তুমি বলে দাও, তাহলে তোমাকে এইভাবে ক্যালকুলেশন করে বলে দিতে হবে আমার আউটলেট টেম্পারেচার আমি 60 চাই, আমার হিটারের ক্যাপাসিটি এত, তাহলে তুমি মাস ফ্লো রেট থাকবে এত, তাহলে আমার লেন্থ কত লাগবে। সুতরাং এটা কিন্তু কোনো কঠিন কিছু না। এখানে এরিয়া, অর্থাৎ এরিয়াটা তোমাকে বের করতে হবে, এরিয়া বের করলে তুমি লেন্থ পেয়ে যাবে। If the inner surface temperature of the tube TS 70 degree হয় at the outlet, what is the local convection heat transfer coefficient at the outlet? এখানে আবার বলছে যে আউটলেটে ইনার যেটা সারফেস সেখানে তার টেম্পারেচার হলো, আউটলেটে সারফেস টেম্পারেচার হলো 70 ডিগ্রি। তাহলে এই জায়গাটায় হিট ট্রান্সফার কোএফিসিয়েন্টটা কত। এখানে যে ছবিটা দেখা যাচ্ছে, এই ছবিতে দেখা যাচ্ছে যে একটা থিক ওয়াল, আমরা নরমালি থিন ওয়াল ইউজ করি, এখানে একটা থিক ওয়াল ইউজ করছে, থিক ওয়ালের থিকনেস এখানে দেওয়া আছে, ইনার ডায়ামিটার আউটার ডায়ামিটার যদি দেওয়া আছে তাহলে ওয়ালের থিকনেসটা বের করা যাবে। আর ওখানে একটা হিটার সেট করা আছে, যে হিটারের ইউনিফর্ম জেনারেশন কিউ ডট হলো 10⁶ ওয়াট পার মিটার কিউব। এখানে ওয়াট পার মিটার স্কোয়ার হওয়ার কথা, এখানে ওয়াট পার মিটার কিউব এখানে ইউনিট দেওয়া আছে, তাহলে পার ভলিউমে তারা হিসাবটা করছে। 10⁶ ওয়াট জেনারেট হয় পার মিটার কিউব ভলিউমে। এই সময় ইউনিট দেখেও অনেক অঙ্ক তোমাকে করতে হবে, কিভাবে করতে হবে তোমার এটা মাথায় বুদ্ধি খাটাতে হবে, যে ইউনিটটা আমার মনে রাখতে হবে, যে এই ইউনিটটাকে আমার মিলাইতে গেলে আমাকে কি করতে হবে। এখন এখানে যেটা দেওয়া আছে যে আমাদের ওয়াটারের যে টেম্পারেচার, ওয়াটারের ইনলেট এবং আউটলেট টেম্পারেচার কত, 20 + 60, তার মানে এটা হলো তোমার 80 হবে, যেটা যোগ করে 2 দিয়ে ভাগ দাও যদি, তাহলে হবে 40।
40 সাথে আমার 273 যোগ করতে হবে, তাহলে আসতেছে 313 কেলভিন। তাহলে 313 তে তোমার টেবিল থেকে আমাকে বের করতে হবে যে সিপি ভ্যালুটা, ওয়াটারের সিপি হলো 4.179 কিলোজুল পার কেজি কেলভিন। Since the outer surface of the tube is adiabatic, the rate at which the energy is generated within the tube wall must equal the rate at which it is convected to the water. Outer side টা যদি ইনসুলেশন করা, তাহলে ইনসুলেশন করা হলে হিট লসটা হবে না, সেটাই বলছে এডিয়াবেটিক, কোনো হিট লস নেই, বাইরে থেকে হিট আসতেছে না, হিট যাচ্ছে না। এখানে যেটা হিট জেনারেশন হচ্ছে সেই হিটটাই তোমাকে ওয়াটারে চলে আসতেছে কনভেকশনের মাধ্যমে। ওয়াটারে যদি যায় তাহলে আমাদের এই জেনারেশন যেটা হচ্ছে ই ডট হিট জেনারেশন, সেটা হলো তোমার ইকুয়াল টু, আমরা পাচ্ছি যে কিউ ডট হলো ওয়াট পার মিটার স্কোয়ার, ঠিক আছে, আর এটা হলো ওয়াট পার মিটার কিউব, তাহলে এটা ওয়াট পার মিটার স্কোয়ার ইন্টু তার সাথে তোমার π/4 ডি আউটার স্কোয়ার ডি ইনার স্কোয়ার ইন্টু এল, ঠিক আছে, পাই। তাহলে এটা দিয়ে তুমি যদি এটা এভাবে লেখা যায়, এটাকে এই জেনারেশনটাকে 10⁶ ওয়াট পার ইউনিট, যেটা ওইটাকে 10⁶ ওয়াট পার মিটার কিউবকে আমরা এটা এইভাবে লিখতে পারি, ঠিক আছে। আর আমরা আরেকটা জানি কনভেকশনের যে ইকুয়েশন, কিউ ডট কনভেকশন ইকুয়ালটা আমরা জানি এম ডট সিপি টিএমও মাইনাস টিএমআই। এটা তো আমরা এনার্জি কনভেকশনের দুটো ইকুয়েশন, একটা হলো এইচএএস ডেলটি, আর এটা হলো এম ডট সিপি আউটার টেম্পারেচার মাইনাস ইনলেট টেম্পারেচার। এই দুইটা ইকুয়েশন আমরা জানলাম। ইকুয়েশন 1 এবং 2 থেকে আমরা এল এর মানটা পেয়ে যাচ্ছি, এল ইকুয়াল টু এখানে তোমার এই দুটো ইকুয়েশন যদি আমরা ইকুয়েট করি তাহলে এখানে আমরা এল এর মানটা পেয়ে যাচ্ছি 17.7 মিটার, আমরা এল এর মানটা পেয়ে যাচ্ছি। তাহলে এটা একটা অ্যান্সার হয়ে গেল। আরেকটা হলো যে তোমার এখানে যে কিউ ডট কনভেকশন যেটা, আর এখানে কিউ ডট, তাহলে এটা তো একই আমার, এই দুটো এখানে বসায় দিলে আলটিমেটলি তোমার যে 10⁶ যেটা পেয়েছিল এই ভ্যালুটা এখানে যদি বসায় দাও বাম পাশে, আর কিউ ডটের ভ্যালুটা এখানে যদি বসায় দাও, এই কোশ্চেন সলভ করলে তুমি আননোন শুধু এল আছে, এলটা তুমি বের করতে পারবা। এল এর ভ্যালুটা 17.7 মিটার। 17.7 মিটার লেন্থ আমার লাগবে একটা টিউবের। এই টিউবটার আউটলেট টেম্পারেচার যদি 60 ডিগ্রি আমি পেতে চাই, ওয়াটার টেম্পারেচার। From the Newton's law of cooling, the local heat transfer coefficient at the tube exit, এটা আমরা ইকুয়েশনে আমরা দেখাচ্ছি যে এটা ওই ইকুয়েশন থেকে আসছে যে কিউ ডট, অর্থাৎ কিউ ডট এখানে না দিয়ে ওরা বলছে যে কিউ, অন্য বইতে তো অন্য বইয়ের রেফারেন্স এটা এরকম হবে, বা কিউ ডট এস ইকুয়াল টু আমরা জানি এইচ এস, যেহেতু স্মল কিউ তো হিট ফ্লাক্স পার ইউনিট এরিয়া, তাহলে এরিয়াটা বাদ দাও, তাহলে কিউ ইকুয়াল টু এইচ টিএস মাইনাস টিএম। এটা আরেকটা ইকুয়েশন, নিউটনস ল অফ কুলিং এর ইকুয়েশনটা। এটা নিউটনস ল অফ কুলিং এর ইকুয়েশন তো তোমরা জানো। এখানে তাহলে সারফেস টেম্পারেচার থেকে তোমার টেম্পারেচার ডিফারেন্সটা হবে সারফেস টেম্পারেচার ডিভাইডেড বাই মাইনাস ফ্লুইডের মিন টেম্পারেচার টিএম। তাহলে এখান থেকে এই ইকুয়েশন যদি আমরা ইউজ করি তাহলে আমরা এখান থেকে এইচ ওর ভ্যালুটা আমরা পেয়ে যাব। তাহলে কিউ ডট ইজ ইকুয়াল টু ই জেনারেশন ডিভাইড বাই পাই ডিআইএল, যেহেতু ইনার সারফেস টেম্পারেচারটা, তাহলে ইনার এরিয়াটা আমরা এখানে ইউজ করলাম, ই জেনারেশন ডিভাইড বাই পাই ডিআইএল। তাহলে এই ই জেনারেশন যদি ভ্যালুটা এখানে যদি বসায় দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি ই জেনারেশনের যে ইকুয়েশন, সেটা আমরা ভ্যালুটা এই যে π/4 আগের ইকুয়েশনে যেটা পেয়েছিলাম, এই যে এটা বসায় দিলে তাহলে তোমার এখানে আসতেছে যে ভ্যালুটা আসছে 1.5 × 10⁴ ওয়াট পার মিটার স্কয়ার। এটা আসতেছে তোমার হিট ফ্লাক্স। হিট ফ্লাক্সটা যদি তুমি পেয়ে যাও তাহলে তুমি এইচ ইকুয়াল টু উপরে হিট ফ্লাক্স ডিভাইডেড বাই টেম্পারেচার ডিফারেন্স, যেটা আগের ইকুয়েশনটাই, তাহলে 1500 ওয়াট পার মিটার স্কয়ার।
এই যে এই ইকুয়েশন যদি বসা দিচ্ছে তাহলে এটা হলো নিউটনস ল অফ কুলিং এর ইকুয়েশন। তাহলে তুমি এখানে এই লোকাল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট যদি বের করতে হয় তাহলে 1500 ওয়াট পার মিটার স্কয়ার। আমার এখানে কি চাইছে, local heat transfer coefficient চেয়েছে। If the inner surface temperature of the tube Ts is equal to 70 degree centigrade at the outlet, what is the local heat transfer coefficient at the outlet? ওই পয়েন্টের local heat transfer coefficient কত হবে? এই যে এই পয়েন্টে, তাহলে এখানে Ts হলো 70 মাইনাস Tm, Tmo যদি আমরা এখানে বাদ দিই, দেখো এখানে 70 মাইনাস 60, TMO ছিল তোমার 60 আউটলেট টেম্পারেচার। তাহলে এই পয়েন্টের যে সারফেস টেম্পারেচার মাইনাস এখানে যে আউটলেট টেম্পারেচার ছিল ফ্লুইডের মিন টেম্পারেচার, তাহলে এটা থেকে এটা বাদ দেবো। তাহলে এখানে যে ইনটু এইচ, সুতরাং এটা থেকে আমরা এই ভ্যালুটা পেয়ে যাচ্ছে। লোকাল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট 1500 ওয়াট পার মিটার স্কয়ার কেলভিন। আমরা আরেকটা অঙ্ক দেখি। এই অঙ্কগুলো তোমরা একটু স্লাইড গুলো দেখবা, দেখে একটু বোঝার চেষ্টা করে প্র্যাকটিস করলে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্র্যাকটিস করতে হবে, তাহলে একবার দেখলে হবে না। One concept used for the solar energy collection involves placing a tube at the focal point of a parabolic reflector and passing a fluid through the tube. এখানে একটা সোলার কালেক্টর ইউজ করছে। সোলার কালেক্টর থেকে রিফ্লেক্ট হয়ে এখানে একটা টিউব আছে, সেই টিউবে হিটটা যাচ্ছে। তোমাদেরকে আমি প্রথমে বলছিলাম যে সোলার দিয়ে দাও আর ইলেকট্রিক হিটার দিয়ে দাও, সেই হিট সেটা হবে কনস্ট্যান্ট হিট ফ্লাক্স, আর স্টিম দিয়ে যদি কোনো গরম করো সেখানে হবে কনস্ট্যান্ট টেম্পারেচার। এখানে কনস্ট্যান্ট হিট ফ্লাক্স, এই সেটিংটা যেভাবে করছে সেটিং অনুযায়ী বোঝা যাচ্ছে এটা কনস্ট্যান্ট হিট ফ্লাক্সের এই সারফেস, যে একটা টিউব সেই টিউবের সারফেসে যে গরম হচ্ছে সেটা কনস্ট্যান্ট হিট ফ্লাক্স। The net effect of this arrangement may be approximated as one of creating a condition of uniform heating at the surface of the tube. The surface ke uniformly heating korteche. That is the resulting heat flux to the fluid. Resulting heat flux data Q dot S may be assumed to be a constant along the circumference and axis of the tube. এটা বলে দিছে constant heat flux, না বললেও হয়তো যে তোমরা ধরতে হবে যে এটা constant. Consider operation with a tube of diameter, the tube diameter দেওয়া আছে 60 millimeter on a sunny day for which heat flux এর amount দেওয়া আছে 2000 watt per meter square. আগেরটা ছিল heat generation 10⁶ watt per meter cube, আর এখানে হলো হিট ফ্লাক্স সরাসরি দেওয়া আছে। এখানে হিট ফ্লাক্স দেওয়া থাকলে তোমার একটু সুবিধা, সরাসরি দেওয়া আছে, এখানে তোমাকে কনভার্ট করতে হবে না। If the pressurized water enter the tube at mass flow rate দেওয়া আছে, inlet temperature দেওয়া আছে 20 degree, hot tube length L required to obtain an exit temperature of 80 degree centigrade. আগেরটার মতোই এখানে লেন্থটা চাইছে, আউটলেট টেম্পারেচার যদি 80 পেতে চাই তাহলে আমাদের কত লেন্থ লাগবে, কত লেন্থের টিউব লাগবে সেটা। আর what is the surface temperature at the outlet of the tube where the fully developed condition may be assumed to exit fully developed condition যদি হয় তাহলে আউটলেট টেম্পারেচার কত হবে, সারফেস টেম্পারেচার আর আউটলেট মানে টিএস টা কত হবে, আউটলেটে সারফেস টেম্পারেচারটা কত হবে। এখানে কিন্তু সারফেস টেম্পারেচার চেয়েছে, আগেরটা সারফেস টেম্পারেচার দেওয়া ছিল, কিন্তু এখানে সারফেস টেম্পারেচার টিএস অর্থাৎ আউটলেটে সারফেস টেম্পারেচার কত হবে। এখানে তোমার এই ছবিতে দেখা যাচ্ছে যে কনস্ট্যান্ট হিট ফ্লাক্স, আর ডায়ামিটার দেওয়া আছে, ইনলেট টেম্পারেচার দেওয়া আছে, আউটলেট টেম্পারেচার দেওয়া আছে। তাহলে তোমার এখানে ইনলেট আউটলেট দেওয়া থাকলে তো হিট ট্রান্সফার ইজিলি বের করা যায়।
তাহলে তোমার হিট ট্রান্সফার যে দুটো ইকুয়েশন আছে, দুটো ইকুয়েশন ইউজ করছে। একটা হলো কিউ ডট ইন্টু পাই ডিএল, এটা হলো টোটাল এনার্জি, যে পার ইউনিট এরিয়াতে যে এনার্জি হবে তার সাথে যদি পাই ডিএল দিয়ে গুণ করো তার টোটাল এনার্জি পেয়ে যাচ্ছ, ইকুয়াল টু এম ডট সিপি টিএমও মাইনাস টিএমআই। তাহলে এই ইকুয়েশন আমরা লিখতেই পারি, অর্থাৎ যে এনার্জি টোটাল জেনারেশন হচ্ছে হিট ফ্লাক্স যদি পার ইউনিট এরিয়াতে হয় তাহলে টোটাল এরিয়াটা গুণ করে টোটাল হিট পেয়ে যাচ্ছ। টোটাল হিট যেটা পেয়ে যাচ্ছে এটা ইকুয়াল টু মাস ফ্লো রেট হিট ট্রান্সফার, মাস ফ্লো রেট সিপি ইন্টু টেম্পারেচার, ইনলেট টেম্পারেচার মাইনাস আউটলেট টেম্পারেচার। তাহলে এটা থেকে আমরা এল পেয়ে যাচ্ছি, এল এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি এই ইকুয়েশন ইউজ করে। এল হলো 6.65 মিটার। এটা একটা অ্যান্সার হয়ে গেল। সেকেন্ড পার্টটা হলো the surface temperature at the outlet may be obtained from the equation। ওই যে ইকুয়েশনটা তোমাদের বললাম নিউটনস ল অফ কুলিং, কিউ ডট ইকুয়াল টু এইচ, যে পয়েন্টের সারফেস টেম্পারেচার বের করতে হবে এই পয়েন্ট মাইনাস এখানের টিএমও। টিএমও দেওয়া আছে, সুতরাং টিএস ওটা দেওয়া নেই। তাহলে ওই ইকুয়েশনে সবকিছু জানা আছে তোমার, এখানে কিউ ডট জানা আছে, এইচ এর ভ্যালুটা তোমার জানা নাই, এইচ এর ভ্যালুটা তোমাকে বের করতে হবে। আর এখানে এইচ এর ভ্যালুটা শুধু লাগবে, আর কিছু লাগবে না। এই কোশ্চেনের মধ্যে এইচ এর ভ্যালুটা বের করতে গেলে আমাকে জানি যে এইচ এর ভ্যালু বের করতে রেনল্ডস নাম্বার লাগবে। ফ্লোটা ন্যাশনাল নাম্বারের ইকুয়েশন যে আমরা ইউজ করব, সেই ইকুয়েশন ইউজ করার আগে আমাকে দেখতে হবে যে আমি কোন ইকুয়েশনটা ইউজ করব। লেমিনার জন্য একরকম আর টার্বুলেন্টের জন্য একরকম। তাহলে আমরা রেনল্ডস নাম্বার বের করব। রেনল্ডস নাম্বার হলো 4m ডট পাই টি মিউ। এটাও একটা ফর্মুলা আছে রেনল্ডস নাম্বার বের করার। এটা ইউজ করে যেহেতু তোমার মাস ফ্লো রেট দেওয়া আছে, সুতরাং এখান থেকে তুমি রেনল্ডস নাম্বার পেয়ে যাচ্ছ 603 মানে এটা 2300 চেয়ে কম, কাজে এটা হলো তোমার লেমিনার ফ্লো। লেমিনার ফ্লোর ক্ষেত্রে আমরা তোমাদেরকে বলছি যে লেমিনার ফ্লো যদি হয় তাহলে তো এইচ টি বাই কে ন্যাশনাল নাম্বার ইজ ইকুয়াল টু 4.36। এটা একটা থিওরিটিক্যাল প্রমাণ করে দেখাইছি আমরা, এটা তো মুখস্থ রাখতে হবে। ন্যাশনাল নাম্বার ইজ ইকুয়াল টু 4.36 লেমিনারের ক্ষেত্রে যদি কনস্ট্যান্ট হিট ফ্লাক্স হয়, আর যদি কনস্ট্যান্ট টেম্পারেচার হয় তাহলে 3.66। এই দুটো ভ্যালু মনে রাখতে হবে। এখানে আমাদের ন্যাশনাল নাম্বার হলো 4.36। এখানে এইচ এর ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি, ন্যাশনাল নাম্বার জানা আছে। তাহলে আমাদের এইচ এর ভ্যালু পেয়ে গেলে ওই আগের ইকুয়েশনটায়, এই ইকুয়েশনে শুধু এইচ এর মানটা আর কিউ ডট শব্দ যারা আছে ভাষা দিলে তুমি আউটলেট টেম্পারেচার পেয়ে যাচ্ছ। আউটলেট টেম্পারেচার হলো 121 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমাদের যে প্রবলেমটা ছিল, এখানে ইনলেট টেম্পারেচার ছিল তোমার 20 ডিগ্রি, এখানে হিটার যেহেতু হিট করতেছে তাহলে এই টেম্পারেচারটা বেড়ে আউটলেটে হয়ে যাচ্ছে তোমার 80। আউটলেট যদি 80 হয় তাহলে এই সারফেস টেম্পারেচারটা যেহেতু কনস্ট্যান্ট না এটা, কাজে এই পয়েন্টে দেয় অর্থাৎ 6.61 মিটার লেন্থের পরে দেয় এই সারফেসের টেম্পারেচার হয়ে যাচ্ছে 121। এই সারফেস টেম্পারেচার যেহেতু কনস্ট্যান্ট না, এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভ্যারি করবে। আর এটা যে কোনো পয়েন্টে সারফেস টেম্পারেচার বের করতে হলে তুমি কিন্তু সেই পয়েন্টে সারফেস টেম্পারেচার যদি বের করতে পারো। আচ্ছা, এটাই হলো, এটা একটু অন্য ধরনের, আগেরটা হচ্ছে সারফেস টেম্পারেচার বের করতে বসতে, তাহলে আমরা সারফেস টেম্পারেচার বের করলাম। পরে আরেকটা প্রবলেম দেখি। Consider a heating of atmospheric air flowing with a velocity. Atmospheric air কে হিট করা হচ্ছে flowing with a velocity um হলো 0.5 meter per second inside a thin walled tube 2.5 centimeter in diameter in the hydrodynamically and thermally developed region. বলে দিচ্ছে এখানে fully developed region. Heating can be done either by condensing steam on the outer surface of the tube, thus maintaining a uniform surface temperature, or by electric resistance heating, thus maintaining a uniform surface heat flux. Calculate the heat transfer coefficient for both the cases, both of these heating conditions, by assuming air properties can be evaluated at 350। এখানে অঙ্কটা হলো তোমার দুইটা ধরনের
দুইটা পদ্ধতিতে এটা সলভ করতে বলছে। একটা হলো কনস্ট্যান্ট সারফেস টেম্পারেচার, যেটাকে স্টিম দেয়া তোমাকে হিট করতেছে, স্টিম দেয়া আউটার সারফেসকে হিটিং করতেছে, যেটাকে বলে, এই জন্য এটাকে বলে কনস্ট্যান্ট সারফেস টেম্পারেচার। আর একটা ইলেকট্রিক রেজিস্ট্যান্স হিটিং দিয়ে সারফেসটাকে হিট করতে, সেই ক্ষেত্রে ইউনিফর্ম সারফেস টেম্পারেচার হিট ফ্লাক্স। একটা কনস্ট্যান্ট টেম্পারেচার, একটা হলো ইনস্ট্যান্ট হিট ফ্লাক্স। দুইটা কন্ডিশনে তোমাকে বের করতে হবে। এখানে এয়ারের প্রপার্টি ধরতে হবে 350 কেলভিন। 350 ডিগ্রি কেলভিনে তুমি এয়ারের প্রপার্টিজ বের করবা তোমার ইয়ার থেকে, টেবিল থেকে এয়ারের প্রপার্টিজ বের করলে তুমি এখানে রেনল্ডস নাম্বার পেয়ে যাচ্ছ। রেনল্ডস নাম্বার ইকুয়াল আমরা জানি যে এভারেজ ভেলোসিটি ইনটু ডায়ামিটার ডিভাইড বাই নিউ। এটা যেহেতু টিউব, হাইড্রোলিক ডায়ামিটার যেহেতু ডায়ামিটার। হ্যাঁ, ফোনের চার্জার না, তাহলে এখানে রেনল্ডস নাম্বার ফর্মুলা ইউজ করো। রেনল্ডস নাম্বার পাইলে 602, এটা 63 অনেক কম, তাহলে এটা লেমিনার ফ্লো। লেমিনার ফ্লোর জন্য দুইটা ফর্মুলা আমাদের আছে, একটা কনস্ট্যান্ট হিট ফ্লাক্সের জন্য একটা, একটা কনস্ট্যান্ট সারফেস টেম্পারেচারের জন্য একটা। কনস্ট্যান্ট সারফেস টেম্পারেচার এবং কনস্ট্যান্ট হিট ফ্লাক্সের জন্য তোমার নাসেল নাম্বারের দুইটা ফর্মুলাই হলো, একটা হলো 4.36 নাসেল নাম্বার ইকুয়াল টু, একটা নাসেল নাম্বার 3.66। সেজন্য নাসেল নাম্বার একবার 4.36 ধরে তুমি এস এর ভ্যালু বের করবে, আর একবার নাসেল নাম্বার 3.66 ধরে তুমি বের করবা। তাই বলছে যে 4.36 কখন হবে, ফর কনস্ট্যান্ট ওয়াল হিট ফ্লাক্স এর ক্ষেত্রে। হিট ফ্লাক্সের ক্ষেত্রে নাসেল নাম্বারটা বেশি হবে কনস্ট্যান্ট হিট ফ্লাক্স, আর কনস্ট্যান্ট টেম্পারেচারের ক্ষেত্রে হবে 3.6, এটা কম হবে। এটা মনে রাখতে হবে, তোমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে আমরা এই যে নাসেল নাম্বার যখন আমরা ধরবো যে 3.66, সেক্ষেত্রে এইচ এর ভ্যালু কত আসবে? এইচ এর ভ্যালু আসতেছে এখানে HD বাই K, ফর্মুলা ইউজ করে 4.39 ওয়াট পার মিটার স্কয়ার কেলভিন। একটা অ্যান্সার হয়ে গেল। আরেকটা অ্যান্সার হলো ইলেকট্রিক রেজিস্ট্যান্স যখন ইউজ করব, সেই ক্ষেত্রে কত আসতেছে? এখানে নাসেল নাম্বার ইজ ইকুয়াল টু 4.36, তাহলে HD বাই K, এখান থেকে এইচ এর ভ্যালু আসছে 5.24 ওয়াট পার মিটার স্কয়ার কেলভিন। এটা কিন্তু কোনো একটা সোজা অঙ্ক, এখানে কোনো ভেজাল নাই। সুতরাং নাসেল নাম্বার তোমার, এটা তোমাকে মুখস্থ রাখতে হবে যে দুই ধরনের নাসেল নাম্বার আমাদের ইউজ হয়, একটা কনস্ট্যান্ট হিট ফ্লাক্স জন্য, একটা লেমিনার ফ্লোর ক্ষেত্রে। আর টার্বুলেন্ট ফ্লোর ক্ষেত্রে কিন্তু তোমার একটা ফর্মুলাই আছে আলাদা। টার্বুলেন্ট ক্ষেত্রে এগুলো ইউজ করা যাবে না, সেক্ষেত্রে আলাদা ফর্মুলা ইউজ করতে হবে। বাট লেমিনার ক্ষেত্রে কনস্ট্যান্ট হিট ফ্লাক্স, একটা হলো কনস্ট্যান্ট সারফেস টেম্পারেচার। যদি লেমিনার ফ্লো সার্কুলার টিউব হয়, অ্যাজ ওয়েল অ্যাজ এটা লেমিনার ফ্লো হয়, সার্কুলার টিউব হইতে হবে, অন্য টিউব হলে হবে না। আচ্ছা, আরেকটা প্রবলেম দেখা, এই যে লাস্ট, আমাদের সময় নেই। Air at 2 atmospheric and 200 degree centigrade is heated as it flows through a tube with a diameter 2.54 centimeter at a velocity of 10 meters per second. Calculate the heat transfer or unit length of the tube if a constant heat flux condition is maintained. Constant heat flux bole dise at the wall, and the wall temperature is constant. Heat flux condition is maintained at the wall, and the wall temperature is 20 degree above the air temperature. Wall temperature ta maintain করবে 20 degree above, অর্থাৎ 20 degrees above wall temperature is 20 degree above the air temperature. Air temperature যা হবে তার চেয়ে 20 degree বেশি থাকতে সব সময়। All along the length of the tube, how much would be the bulk temperature increase over 3 meter length of the tube? এখানে আমাদের প্রথমে রেনল্ডস নাম্বার বের করতে গেলে, এখানে আমাদের টেবিল আছে 1 atmospheric প্রেসারে, আর এখানে বলে দিচ্ছে যে 2 atmospheric প্রেসার। সুতরাং আমাদেরকে এটা কনভার্সন করতে হবে। We first calculate the Reynolds number to determine the flow is laminar or turbulent. Then select the appropriate empirical equation. Reynolds number তুমি বের করো প্রথমে। এখানে Reynolds number বের করতে গেলে তোমাকে এয়ারের ডেনসিটিটা তুমি আগে দেখো, যে আমাদের যেহেতু প্রেসার ডেনসিটিটাই ভেরি করে তোমার এয়ার, আর অন্যগুলা তেমন ভেরি করে না। ডেনসিটিটা যেহেতু 2 atmospheric প্রেসার, তাহলে এটা আমাদের করতে হবে
এই ফর্মুলা বের করতে রো ইকুয়াল টু পি বাই আরটি। এখানে পিটা তুমি এখানে 2 বসাই দিবা, 2 ইন্টু তোমার 1.01, এটা অ্যাটমসফিয়ার প্রেসারকে তুমি বারে কনভার্ট করছো, লিটার পার মিটার স্কয়ার। তাহলে তোমার আরটি, তাহলে তোমার রো আসলো 1.493 কেজি পার মিটার কিউব। এটা রোটাকে তুমি 2 অ্যাটমসফিয়ারিক প্রেসারে তোমার রোটা তুমি বের করে নিলে। হ্যাঁ, আর বাকিগুলো তোমার টেম্পারেচার 200 ডিগ্রি টেম্পারেচারে অন্য ভ্যালুগুলো তুমি নিবা। শুধুমাত্র তোমার এই রোটা তোমাকে রোড ভ্যালুটাই ভেরি করে, অন্যগুলো তো একটু ভেরি করবে না। তাহলে এনএস নাম্বার তাহলে আমার হচ্ছে রো ইউএমডি ডিভাইড বাই মিউ। তাহলে আমি পেয়ে যাচ্ছি 14,756। 14,756টা 10,000-এর চেয়ে বেশি, কাজে এখানে যদি 4,000 বাট এটা 10,000-এর চেয়ে বেশি, কাজে এটা আমাদের কি হলো, ফ্লোটা লেমিনার থাকবে না টার্বুলেন্ট হবে? টার্বুলেন্ট হবে। টার্বুলেন্ট ফ্লোর জন্য তো আমাদের কোনো সমস্যাই নেই, আমাদের একটা ইকুয়েশন এই যে টার্বুলেন্ট ফ্লোর জন্য ইকুয়েশন হলো 0.23 রেনল্ডস নাম্বার টু দি পাওয়ার 8 প্লাস নাম্বার টু দি পাওয়ার n। n এর ভ্যালুটা 0.4 হবে হিটিং এর ক্ষেত্রে, আর 0.3 হবে কুলিং এর ক্ষেত্রে। আমাদের ফ্লুইডটা কি হিটিং হচ্ছে না কুলিং হচ্ছে? দেখি, হিটেড, এটা হিটেড হচ্ছে, হিটেড হলে 0.4, তাহলে n এর ভ্যালুটা 0.4। তাহলে এই ইকুয়েশনে তুমি নাসেল নাম্বারটা পেয়ে গেলা। নাসেল নাম্বার যখন পাবা তখন এইচ এর ভ্যালুটা পেয়ে যাবা 64 ওয়াট পার মিটার স্কয়ার। The heat flow per unit length, তাহলে হিট ফ্লো পার ইউনিট লেন্থ যদি আমাকে বের করতে হয়, তাহলে আমাদের হিট ফ্লো কিউ বাই এল ইকুয়াল টু এইচ। আমরা যে কিউ এর ফর্মুলা যেটা জানি, নিউটনস ল অফ কুলিং, কিউ ইকুয়াল টু এইচ এএস। এএস এর ভিতরে পাই ডি এল। হ্যাঁ, সুতরাং এএস এর ভিতরে এল আছে, এলটা আমি যদি নিচে নিয়ে আসি, তাহলে এই পাশে ডান পাশে শুধু পাই ডি থাকতেছে, এইচ পাই ডি ইন্টু টেম্পারেচার ডিফারেন্স। এটা টেম্পারেচার ডিফারেন্সটা কোনটা, কোন টেম্পারেচার? সারফেস টেম্পারেচার এবং ফ্লুইডের মিন টেম্পারেচার বা বাল্ক টেম্পারেচার যেটাই বলো। তাহলে এখানে তুমি পেয়ে যাচ্ছ 64 এইচ এর ভ্যালু পাই, আর এখানে ডি ভ্যালু পেয়ে গেল। আর এই যে টেম্পারেচার ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা সরাসরি দেওয়া আছে। ডিফারেন্সটা কিভাবে দেওয়া আছে দেখো, এখানে বলে দিছে যে সারফেসের যে টেম্পারেচারটা হবে সেটা তোমার ফ্লুইডের টেম্পারেচার চেয়ে 20 ডিগ্রি অ্যাবভ থাকবে। তার মানে এই দুইটা ডিফারেন্সটা সবসময় 20 ডিগ্রি মেনটেন করবে। সুতরাং আমার সুবিধা হয়ে গেল, সরাসরি টেম্পারেচার ডিফারেন্সটা 20 ডিগ্রি বসাই দিলাম। এই টি ডাব্লিউ অর্থাৎ ওয়ালের টেম্পারেচার মাইনাস বাল্ক ফ্লুইডের টেম্পারেচার, এটা অল অ্যালং দ্য পাইপ সব জায়গায় এটা ডিফারেন্সটা হলো 20 ডিগ্রি বলে দিচ্ছে। সুতরাং এইটার ওয়ালের ভ্যালু দেওয়া নাই, বাল্ক ফ্লুইডের টেম্পারেচার দেওয়া নাই, সুতরাং আমার এটা দরকার নেই। সুতরাং আমি সরাসরি এই দুইটার ডিফারেন্সটা 20 ডিগ্রি। তাহলে আমি এখান থেকে কিউ বাই এল পেয়ে গেলাম 103 ওয়াট পার মিটার। ওয়াট পার মিটার স্কয়ার হবে না, যেহেতু পার লেন্থ ওয়াট পার মিটার হবে। We can now make the energy balance to calculate the increase in bulk temperature at 3 meter long length, 3 meter length of the tube. তাহলে আমাদের যদি কি বের করতে হবে, বাল্ক টেম্পারেচার কি পরিমাণ ইনক্রিজ করতেছে সেটা, অর্থাৎ টিবি যে ভ্যালুটা এটা কি পরিমাণ বাড়তেছে 3 মিটারে যায় কত হচ্ছে, সেটা বের করতে গেলে আমাকে কিউ ইকুয়াল টু যে ফর্মুলা জানি এম ডট সিপি এবং ডেল টিবি। ডেল টিবি কোথায়? ইনলেট মাইনাস আউটলেট টেম্পারেচার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এল ইন্টু কিউ বাই এল। এটা না এইভাবে না লিখলেও হয়, এটা বোঝানোর জন্য দেখছি। তাহলে এই এল ইন্টু কিউ বাই এল মানে কিউই থাকতেছে। তাই আমরা জানি এম ডট, এখানে আমাদের এম ডট ভ্যালুটা আমাদের লাগবে। এম ডট ইকুয়াল টু, এম ডট বের করার জন্য আমরা ডেনসিটি, এভারেজ ভেলোসিটি, এই যে দেখো এম ডট এভারেজ ভেলোসিটি জানা থাকলে, এভারেজ ভেলোসিটি জানা থাকে সেখানে তুমি এম ডট বের করতে পারবে। এই ফর্মুলা হলো এভারেজ ভেলোসিটি ইনটু রো ইনটু এরিয়া। এরিয়াটা কি? পাই ডি স্কয়ার বাই 4, অর্থাৎ ক্রস সেকশনাল এরিয়া। তাহলে এভারেজ ভেলোসিটি, ডেনসিটি এবং ক্রস সেকশনাল এরিয়া যদি গুণ করো তাহলে মাস ফ্লো রেট পেয়ে যাবে। সুতরাং এই মাস ফ্লো রেট বের করতে হবে, যেহেতু এখানে মাস ফ্লো রেট লাগবে। আর সিপির ভ্যালু তো আমরা জানি
তাহলে আমাদের মাস ফ্লো রেট পেয়ে গেলাম 7.565 × 10⁻³ কেজি পার সেকেন্ড। তাহলে আমাদের যদি এখানে বসায় দিই তাহলে এই ডেল টিবির ভ্যালু আমাদের লাগবে। হ্যাঁ, আমরা তো Q/L এখানে পেয়েছি, Q/L এর ভ্যালুটা এখানে বসায় দেবো, এখানে এত পাইছি পার মিটার। তাহলে ওইভাবে যদি আমরা বসায় দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি ডেল টিবির মানটা পেয়ে যাচ্ছি 14.014 সেন্টিগ্রেড। আর এটাই হলো চাইছে যে আমাদের টেম্পারেচার, বাল্ক টেম্পারেচার কতটা ইনক্রিজ করবে, এই ডিফারেন্সটাই হলো এটাই ইনক্রিজ করবে, 40 ডিগ্রি ইনক্রিজ করবে। সুতরাং এই ফর্মুলাটা ইউজ করে আমরা এই যে এই ফর্মুলাটা ইকুয়েশন নাম্বার 1 যেটা দেওয়া আছে এই ফর্মুলা ইউজ করে আমরা এটা বের করতে পারি। ডেল টিবির ভ্যালুটা আমরা লাগবে আমাদের এখানে, যেহেতু কিউ এর মান সরাসরি আমরা বের করি নাই, Q/L বের করেছি, কাজে এইভাবে লিখছি আমরা এটা ইকুয়েশনটা, Q/L এর ভ্যালুটা এখানে বসাচ্ছি। হ্যাঁ, তাহলে আমরা এইভাবে আমরা ডেল টিবির ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি। এটাই আমাদের অ্যান্সার। আর কোন কোশ্চেন আছে? আচ্ছা, কোশ্চেন না থাকলে আমরা একটু 8:54 বাজে, তো আমাদের রোল কল সবাইকে প্রেজেন্ট দিয়ে দিব। অসুবিধা নেই, রোল কল এখন আর করছি না। আশা করি সবাই আছে তো, নাকি ঘুমাচ্ছ? সবাই আছে স্যার? সবাই আছে, তুমি কি জানো? এখানে 74 আমি দেখতেছি পার্টিসিপেন্ট। রোল কল করলে 2-4 জন দেখা যাবে যে নাই অ্যাবসেন্ট। তো ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা নেক্সট ক্লাসে আমরা নতুন চ্যাপ্টার অর্থাৎ পরের চ্যাপ্টার 9 শুরু করবো।